জুলাই অভ্যুত্থানের বছর না পেরোতেই সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের রাজনৈতিক পরিবেশে কোনো পরিবর্তন না আসায় হতাশা প্রকাশ করেন তিনি। এদিকে চাঁদাবাজদের দলীয় পরিচয় না দেখে বিচারের দাবি জানান রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোমবার সকালে রাজধানীর শাহবাগে যুবদলের গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, গণঅভ্যুত্থানের ১ বছর পরেও রাজনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়নি। দেখলাম ৫ জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, ১ বছর হয়নি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার পরেও সংস্কারে অসহযোগিতার অপবাদ দিচ্ছে সরকার, অভিযোগ তার। গুম খুনের ঘটনায় শেখ হাসিনার বিচার কার্যক্রমে ধীরগতি নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? ১ বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন? এদিকে নয়াপল্টনে এক স্মরণ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিচার করতে হবে। স্থানীয়ভাবে দেশে সুশাসন নিশ্চিত করা, চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, এটি বারবার বলা হয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য নেতাদের। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদের উচ্চকক্ষ পিআর ও ভোটের অনুপাতে না হলে জুলাই সনদে স্বাক্ষর নিয়ে সন্দেহ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে ঐকমত্য না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এ নিয়ে সন্দেহের কথা জানান তিনি। তবে ৫ই আগস্টের আগেই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে আশা করছেন তিনি। সকাল 10:30টায় জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত 11 জন শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন না। এ সময় রোববার লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যের ঘটনায় নেত্রকোনায় বিএনপির প্রতিবাদকে অধিকার হিসেবে মন্তব্য করেন তিনি। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। তো সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্যে বাধা আসবে। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউটের পর এ মন্তব্য করেন তিনি। পরে আবার বৈঠকে যোগ দেয় দলটি। বেলা 11:50 দিকে কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে ভিন্ন মত পোষণ করে সংলাপ থেকে ওয়াকআউট করে বিএনপি। পরে আবার বৈঠকে যোগ দিলে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর বৈঠক স্থগিত রেখে সবাই বেরিয়ে যান। সাময়িক স্থগিতের পর আবার শুরু হয় বৈঠক। এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব প্রস্তাব নিষ্পত্তি করে 2 থেকে 3 দিনের মধ্যে জাতীয় সনদ পেশ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এদিকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দেওয়ার কথা রয়েছে আজ। জাতীয় ঐকমত্য কমিশন রোববারে তথ্য জানায়। এ নিয়ে আলোচনা পর্যালোচনার পর সনদে সই করবে দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোথাকার সিচুয়েশনটা কি, এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে, এবং এইটার থেকে আপনার যাতে প্রতিনিয়ত সব সময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে।
এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে। পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না। সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এইভাবে কাজ করবে। আরো অনেক বিষয় আলোপ হয়েছে। আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরো একটু বিশদ বলবেন। ধন্যবাদ। আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কি ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়, যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন। এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন। আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের প্রেস ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আরও জানতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আজকে তো একটি ঘটনামহুল সংলাপ গেল, বিএনপি ওয়াকআউট করলো, এরপর ফায়ার বেজে ওঠার কারণে কিছুক্ষণ স্থগিত থাকলো। এই সময়ের মধ্যে কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা একটু আগে সংবাদ সম্মেলনে শুনছিলাম, তো সব মিলিয়ে একটু জানাবেন আজকের বিষয়ে। যেমনটি আপনি বলছিলেন, ঐকমত্য কমিশনের কিন্তু আজকে 20তম দিনের বৈঠক চলছে, দ্বিতীয় পর্যায়ে। এই বৈঠকে আজকের দিনের আলোচনার বিষয় ছিল দুটি। এর মধ্যে অন্যতম যে বিষয়টির জন্য বিএনপি আসলে ওয়াকআউট করেছে সেটি ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাবরক্ষক এবং ন্যায়পাল যে বিধান সংস্কার কমিটি হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টিতে কিন্তু বিএনপি আসলে ওয়াকআউট করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে সকল বিষয়ে যে একমত হতে হবে এমনটি আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, কিন্তু এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্বাহী বিভাগ রয়েছে সেই বিভাগে সংবিধানবদ্ধ করা হলে রাষ্ট্র পরিচালনায় কিন্তু বাধা আসবে এবং জনগণের আশা পূরণ হবে না বলে তিনি মনে করেন। তাই তারা বলছেন যে তারা জনগণের আশা, যে জুলাইয়ের যে আশা বাস্তবায়নের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার যদি সংবিধানকে বাধা করতে বা নির্বাহী বিভাগের ক্ষমতা রুখে দিতে যদি কোনো নির্দিষ্ট গণ্ডিতে ফেলে দেয়, সেই ক্ষেত্রে আসলে জনগণের আশা। এ পর্যায়ে আমরা আবারও রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে যাচ্ছি, সেখানে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিং এর সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ভাই বলছিল যে যেসব স্থানে অর্থাৎ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে সেই সব স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার। আমরা দেখছি সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তারা সেখানে পরামর্শ দিয়েছেন যে আমাদের যে গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারা আগে থেকে যেখানে ঘটনা ঘটে সেটি কিন্তু জানতে পারে না। তারা উদাহরণ হিসেবে তুলে ধরছেন গোপালগঞ্জের ঘটনা, বিভিন্ন জায়গার ঘটনা, যে ঘটনা ঘটার পরে আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারে, তার আগে যে গোয়েন্দা সংস্থার কাজ সেই সবিদের সচিবালয়ের ঘটনা সম্প্রতি বলছে। তো এইসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, যে ঘটনাগুলো আগে থেকে কিভাবে জানতে পারে না, যে এই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হবে?
সেটি জেনে আগে থেকে কেন ব্যবস্থা করতে পারছেন না? এগুলো নিয়েও আলাপ হয়েছে, আমাদের যাতে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে এবং ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে, এবং এই ক্ষেত্রেও আমাদের যাতে কোঅর্ডিনেশনগুলো ভালো হয় সেই জন্য বলা হয়েছে। আর গোপালগঞ্জের যেটা কথা বললেন, গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন, তারা একজন সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাস্টিস এই বিষয়টা দেখছেন, এবং তারা অবশ্যই উনি দেখবেন যে আমাদের কোনো ইন্টেলিজেন্স ফেইলিউর ছিল কিনা গোপালগঞ্জে। প্রশাসনের রদবদল করবেন, রদবদলটা কোন প্রক্রিয়াতে হবে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? কোন প্রক্রিয়াতে হবে? রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানে রদবদল হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ট্যারিফ ট্রফি যে আলোচনা হবে সেখানে সরকার কি আশা করছে? খুব উদ্বেগ আছে। আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড, আমরা আশা করি এটার একটা ভালো কনক্লুশন হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জয়পুরহাটে নিহত 5 তরুণের মধ্যে 3 জনের পরিবার পেয়েছেন সরকারি বেসরকারি সহযোগিতা, বাকি 2 পরিবার বঞ্চিত রয়েছেন সরকারি সহযোগিতা থেকে। এছাড়া একজনের নাম ওঠেনি সরকারের তালিকায়। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো চান সরকারি সহযোগিতা সহ শহীদের রাষ্ট্রীয় মর্যাদা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জয়পুরহাটের 0 পয়েন্টে পুলিশ ও আওয়ামী লীগের সাথে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 11 শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। তার মৃত্যুর পর শোকে স্তব্ধ পরিবার। বাড়ি নির্মাণ সহ সরকারি সহায়তা পেলেও ছেলেকে হারানোর কষ্ট ভুলতে পারেননি তার মা। তারা শাস্তি পাক, 1 বছর হয়ে যায় আমার সন্তান নাই, আর কোনো সন্তান যেন না হারায়। 5 আগস্ট ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন কালাই উপজেলার কলেজ ছাত্রী রীতা আক্তার। একই রাতে জেলার থানাগেট এলাকায় পুলিশের গুলিতে মারা যান আরেক তরুণ মেহেদি হাসান। সরকারি বেসরকারি সাহায্য পেয়ে পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরলেও সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। যত টাকা পয়সা থাক আমাদের আর সুখ শান্তি নেই। ছেলে বিয়েতে আমি খুব দুঃখ নিয়ে বাবা। যেটা আসল, যেটা মেন, সেটাই তো আমার নাই। টাকা পয়সা দিয়ে আমি কি করব, আর বাচ্চাদেরকে আমি কিভাবে ম্যানেজ করব? তবে শহীদদের তালিকায় নাম আসেনি মোহতাসিম হাসান ফাহিমের। হাকিমপুরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিলে আটকা পড়ে সহযোদ্ধারা। তাদের উদ্ধারে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ফাহিম। আরেক হতভাগা মিনহাজের পরিবার পাননি সরকারি সহযোগিতা। গণ্যমান্য ব্যক্তিরা তারা কিছু সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এত দৌড়াদৌড়ি করেও সরকারের কাছ থেকে কোনো সাহায্য যাবৎ পর্যন্ত আমরা পাইনি। সরকারের পক্ষ থেকে শহীদ ও আহতদের সম্ভাব্য সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জয়পুরহাট জেলার 4 জন শহীদ আছেন এবং বাকি এই পর্যন্ত ফাইনাল হয়েছে আমার 57 জন। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। জয়পুরহাটের 5 তরুণ নিহতের ঘটনায় 12 মামলায় আসামি করা হয়েছে প্রায় 2000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই অভ্যুত্থানে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। কাল শুনানি করবে আসামি পক্ষ। এর আগে সকালে এ মামলায় গ্রেপ্তার সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 22 জুলাই পলাতক আসামিদের অগ্রগতি প্রতিবেদন সম্পর্কে জানান চিফ প্রসিকিউটর। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও এসব আসামি হাজির হননি বলে ট্রাইব্যুনালকে জানানো হয়। 30 জুন আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 26 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি 7 আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে 5 জন হত্যা মামলায় 3 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল 2। সুপিরিয়র কমান্ডার এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি, লিডার এবং সুপিরিয়র পাওয়ার অনুযায়ী ওনারা ইচ্ছা করলেই এই হত্যাকাণ্ডটা বন্ধ করতে পারতেন। এই হত্যাকাণ্ডকে ওনারা ফ্যাসিলিটেট করেছেন এবং পরবর্তীকালে এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন।
এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি তো শেষ হয়েছে, আপনি তো সেখানে ছিলেন, এই শুনানি বিষয়ে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আপনাকে যদি দেখায় যে আসামিদেরকে কিন্তু উঠানো হচ্ছে। আপনি যদি দেখেন যে এই আসামি যারা এসছিলেন, এখানে মোট আজকে 17 জন আসামিকে আনা হয়েছিল। তার ভেতরে এই গাড়িতে যাদেরকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে এই 8 জনকে কিন্তু এইমাত্র আনা হলো, এই প্রিজন ভ্যানে উঠানো হচ্ছে। মোট আজকে 3টে মামলা ছিল, যেমনটা আপনি খবরেও খানিকটা বলছিলেন। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ মামলা, যেটি আবু সাইদ হত্যা মামলার চার্জ ফ্রেমিং এর অর্থাৎ অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হলো, রাষ্ট্রপক্ষ শুনানি করলো। এবং আরেকটি ছিল হচ্ছে যেই সাভারে 6 মরদেহ পোড়ানোর যে মামলা, সেই মামলা। এবং আরেকটি ছিল লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার। এই মোট 3 মামলায় আশুলিয়ার ঘটনায় অর্থাৎ মরদেহ পোড়ানোর ঘটনায়, যেটি 7 আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে, তো সেই মামলায় কিন্তু মোট 8 জনকে আনা হয়েছিল। মোট 16 জনের ভিতরে 8 জন গ্রেপ্তার হয়েছে। আবু সাইদের যেই হত্যা মামলা, সেই মামলায় 30 জন আসামি, তার ভেতরে গ্রেপ্তার আছে 6 জন, তাদেরকে আনা হয়েছিল। এবং লক্ষ্মীপুরের মোট 5 জনকে হত্যা মামলায় 3 জন গ্রেপ্তার রয়েছে, সেই 3 জনকে আনা হয়েছিল, মোট 17 জনকে আনা হয়েছে। দেখুন, আজকে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আবু সাইদ হত্যা মামলার এই যে অভিযোগ গঠনের শুনানি। এই শুনানিতে আমরা দেখেছি চিফ প্রসিকিউটর তিনি বিস্তারিত তুলে ধরেছেন। এই মামলার মূল আসামি হচ্ছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর হাসিবুর রশিদ। তাকে 1 নম্বর আসামি করা হয়েছে এবং আদালতে এটি চিফ প্রসিকিউটর বলেছেন যে তিনি সেই সময়ে তার অধীনস্থ যেই শিক্ষকরা রয়েছেন, তার কর্মকর্তা রয়েছে, তাদেরকে তিনি সরাসরি এই শিক্ষার্থীদের দমন পীড়নে ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন। সেই প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। আমরা যেখানে রয়েছে এটি কিন্তু ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল 2-এ আরো আসামিরা রয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আরেকটি প্রিজন ভ্যানে তোলা হবে। আমরা যেমনটি বলছিলাম যে আজকের এই আবু সাইদের মামলায় কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ শুনানি করেছে এবং সেখানে তারা মোট বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের কথা বলেছে। সেই অভিযোগগুলো হচ্ছে 30 জন আসামির বিরুদ্ধে। এক হচ্ছে আবু সাইদকে হত্যা করা, হত্যার নির্দেশনা, ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনে প্রেসার দেওয়া বা চাপ দেওয়া এবং সুরতহাল রিপোর্ট পরিবর্তন করা। এরকম 4-5টি অভিযোগ সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে এসছে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে যদি আমি বলি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের আরএমপির সাবেক যেই পুলিশ কমিশনার ছিলেন মনিরুজ্জামান সহ মোট 30 জন। এখানে 3 ভাগে মূলত আসামিরা। একটা হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী, এক হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কনস্টেবল, এবং আরেক হচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীরা। তো আগামীকালকে আসামি পক্ষ তারা এখানে শুনানি করবে এবং সেই শুনানিতে নিশ্চয়ই আরো বিস্তারিত উঠে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ঘটেছে 3টি ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা থেকে রাত 11টার মধ্যে লালমাটিয়া, মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় ঘটে এসব ছিনতাই। ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে 4টি মোবাইল ফোন, নগদ অর্থ, 2টি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় 3টি অভিযোগ করেছেন তারা। তবে অভিযান চললেও এখন পর্যন্ত এসব ঘটনায় কাউকেই আটক করা যায়নি বলছে পুলিশ। মোহাম্মদপুর থানার তথ্য অনুযায়ী গত মাসে ছিনতাইয়ের বেশ কিছু অভিযোগ থাকলেও মামলা হয়েছে 6টি। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় পুলিশের টহল টিম থাকলেও থামছে না ছিনতাই। সিভিয়ার একটা সিচুয়েশন যে মানে একটা সিকিউর এরিয়াতেও দেখা যাচ্ছে আমরা সেফ না। তো যেখানে অ্যাকচুয়ালি আনসিকিউর, যেটা আমরা বলি যে হটস্পট যেখানে হচ্ছে সেখানে তো আরও খারাপ অবস্থা। যেখানে সিকিউর এরিয়া সেফ না, সেখানে আনসিকিউর তো আরও খারাপ অবস্থা। আমরা ওভারঅল দেশের সিচুয়েশন আমার মনে হয় যে মানে রাস্তায় বের হওয়া অনেকটা আনসেফ হয়ে গেছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। দুপুরের পর অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান এখনো মেলেনি, চলছে উদ্ধার কাজ, কর্তৃপক্ষের গাফিলতিকে দোষারোপ। ইতিহাসে প্রথমবার 1 বছরে $4 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ, গত অর্থ বছরের চেয়ে 21% বেশি। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত 1:45টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় আয়ান। এ নিয়ে ওই দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো 35 জনে। নিহত আয়ান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার শরীরে 40% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 33 জন রোগী, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর।
একজনকে লাইফ সাপোর্টে ও অপর দুজনকে রাখা হয়েছে আইসিইউতে। এছাড়া 9 জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর, তবে তারা ঝুঁকির বাইরে নন। বাকি 21 জনের অবস্থা উন্নতির দিকে। এর আগে রোববার বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, আহত এবং চিকিৎসাধীনদের বর্তমান পরিস্থিতি জানাবেন এবং একটু ব্রিফ করার কথা ছিল হাসপাতালের পক্ষ থেকে, সেটি কখন হতে পারে? সবশেষ তথ্য অনুযায়ী এখানে 33 জন ভর্তি আছেন এখন পর্যন্ত এবং এদের মাঝে 3 জনের অবস্থা গুরুতর। 3 জন গুরুতর অবস্থায় আছে তাদের একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং 2 জনকে রাখা হয়েছে আইসিইউতে। এর বাইরে 9 জনের অবস্থাকে সিভিয়ার বলেছিলেন ডাক্তাররা, চিকিৎসকরা, অর্থাৎ তাদের অবস্থাও ঝুঁকির বাইরে নয়, তারাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। এর বাইরে যে 21 জন আছেন তাদের অবস্থা উন্নতির দিকে বলা হয়েছিল এবং সেটি আজকেও জানানো হয়েছে যে তাদের অবস্থা উন্নতির দিকে। এবং গত পরশুদিন কিন্তু জানানো হয়েছিল যে আস্তে আস্তে অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে 10 জনকে, অন্তত 10 জনকে এই হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হবে। ধারণা করা হচ্ছে সেই 21 জনের মধ্য থেকে হয়তো 10 জন রিলিজ পাবেন, যাদের অবস্থা উন্নতি হবে তাদেরকে রিলিজ দেওয়া হবে। তো আজকে সকালে এখানে মেডিকেল বোর্ড বসেছিল, বাংলাদেশের চিকিৎসকের পাশাপাশি ভারত, চীন এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেই বোর্ডে ছিলেন এবং তারা প্রতিটি রোগীকেই ব্যক্তিগতভাবে দেখেছেন এবং কার কি অবস্থা, কতটুকু উন্নতি বা অবনতি হলো সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করেছেন এবং সে অনুযায়ী কি ব্যবস্থাপত্র তাদের আছে সেই বিষয়েও আজকে ধারণা দিয়েছেন। তো আজকে তাদের যে সবশেষ অবস্থা এই সামগ্রিক বিষয় নিয়ে বেলা 3টায় এখানে ব্রিফ করা হবে আনুষ্ঠানিকভাবে। প্রতিদিনই যেটি করা হয় সেই ব্রিফিং থেকে আরও তথ্য আমরা পেতে পারবো বলে আশা করছি। আমরা অপেক্ষা আছি সেই ব্রিফিংয়ের। বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। রাজধানীর তেজগাঁওয়ের এভিয়েশন ইউনিভার্সিটিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করছে বিমান বাহিনী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আশুর আরোগ্য কামনা করে আজকের এই প্রেস ব্রিফ শুরু করছি। পুরো দেশ ও জাতির সাথে আমরাও ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা বাকরুদ্ধ ও মর্মাহত। আহতদের অবর্ণনীয় যন্ত্রণা এবং অভিভাবকদের মর্মবেদনার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিএনসিসি, মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সকল ব্যক্তিবর্গকে যারা দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে অংশগ্রহণ করে মূল্যবান জীবন রক্ষায় সহায়তা করেছেন। আমরা সংবাদ মাধ্যম কর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। সম্মানিত বিমান বাহিনী প্রধান দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন। পরবর্তীতে বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের নিমিত্তে গত 21শে জুলাই 2025 তারিখে একজন এয়ার কমোডোর পদবীর কর্মকর্তার নেতৃত্বে জরুরি সহায়তা কেন্দ্র গঠন করা হয়। জরুরি সহায়তা কেন্দ্র হতে আহতদের চিকিৎসা, আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য, নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ, নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয়, হাসপাতালে রক্তদাতা প্রেরণ, সংগ্রহে সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য পরামর্শ সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি সংক্ষিপ্তভাবে এ পর্যন্ত বিমান বাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরছি। গত 22 জুলাই 2025 তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান
জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সহ বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সকল সামরিক, অসামরিক ও স্বেচ্ছাসেবক সদস্য সহ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন। হাসপাতাল সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় সেল। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় বার্ন প্লাস্টিক ইউনিটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে দুটি সমন্বয় সেল স্থাপন করেছে। উক্ত সেলের মাধ্যমে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ক সহায়তা, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ, আহতদের অ্যাটেন্ডেন্টদের সুযোগ সুবিধার খোঁজ নেওয়া, যে কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের মরদেহ দাফন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি। ইনশাল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যেই সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং বিমান বাহিনীর মধ্যে একটি সমন্বয় সভা করেছি গত 23 জুলাই এবং এই সমন্বয় সভাটি সম্পন্ন হয়েছিল বিমান বাহিনী ফ্যালকন হলে। মাইলস্টোন স্কুল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ এবং শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। তেজগাঁও এভিয়েশন ইউনিভার্সিটিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিমান বাহিনী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পরবর্তী খবরে যাচ্ছি। রোববার রাতে টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। ঘটনাস্থল এবং আশেপাশের ম্যানহোল ও খালে সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ম্যানহোল রক্ষণাবেক্ষণে গাজীপুর সিটি কর্পোরেশনের গাফিলতি এবং পাশে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন এলাকাবাসী। রবিবার রাতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে যান একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তাসনিম সিদ্দিকী জ্যোতি। সেখান থেকে বের হয়ে সড়কের ওপর ঢাকনাবিহীন মেন হলে পড়ে যান তিনি। 10 ফুট গভীরতার মেন হলটিতে সে সময় বৃষ্টির কারণে পানি জমেছিল। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। তবে রাতে বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয় তাদের কাজ। 11:30 পর্যন্ত বিচাইছি, আমি আর পাইনি। অ্যাম্বুলেন্স হ্যালো নামছে গভীরতে, আর পাই না। হসপিটালে ডক্টর ভিজিট করতে, তো ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা। ম্যানহোলটি দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন থাকলেও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়নি নগর কর্তৃপক্ষ। অভিযোগ স্থানীয়দের। মর্মান্তিক এই ঘটনার জন্য সিটি কর্পোরেশন ও সড়কের পাশে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন তারা। টঙ্গী থেকে বাইপাস পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন ম্যানহোলের এরকম ঢাকনা স্ল্যাব খোলা, এজন্য এগুলি দেখার মতো কেউ নাই। হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য, তারাও তো একটা একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না। সকাল থেকে আবারও চলে উদ্ধার অভিযান। তবে বৃষ্টির কারণে মেন হল এবং সংলগ্ন ড্রেন পানিতে পূর্ণ থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয়, জানালো ফায়ার সার্ভিস। রাস্তার উপরে পানির স্রোত এবং ড্রেনের স্রোত সম্পূর্ণ আমাদের বিপরীতে, তারপরেও আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচন্ড বৃষ্টির মধ্যে। তারপরে স্থগিত করি এবং আজকে সকাল থেকে আবার সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। ম্যানহলে পড়ে যাওয়া তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুরে থাকতেন। তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, অভিযানের বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? দেখুন, গতকাল রাত 9:15টার দিকে যে দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ একজন নারী এখানে বিক্রয় প্রতিনিধি হিসেবে এসেছিলেন ইম্পেরিয়াল হাসপাতালে, তাসনিম সিদ্দিকী। তিনি হাসপাতালে বেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু ম্যানহোলে পড়ে নিখোঁজ হন এবং দীর্ঘ সময় পার হলো এখনো কিন্তু ওই নারীর সন্ধান দিতে পারেনি ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী দল। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে ড্রেন আছে সেই ড্রেনে পানির তীব্র স্রোত রয়েছে এবং গভীরতাও বেশি। যেই ম্যানহোলটিতে তিনি পড়েছিলেন সেই ম্যানহোলের গভীরতা 10 ফিটের মতো এবং গতকাল বৃষ্টি থাকায় সেটি পানিতে টইটুম্বুর ছিল, যার কারণে এখানে ওই নারী পড়ার সাথে সাথে তিনি কিন্তু
নিখোঁজ হয়ে যান। যদিও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ তৎপরতা দেখায়, কিন্তু তারা তাকে উদ্ধার করতে ব্যর্থ করে। ফায়ার সার্ভিসের এক ইউনিট সেখানে উদ্ধার কাজ করে এবং রাত 1:30 পর্যন্ত তাদের এই উদ্ধার অভিযান চলে এবং সকাল থেকে আবার তারা কিন্তু ফের উদ্ধার কাজ করে এবং এখন পর্যন্ত সেই উদ্ধার তৎপরতা চলছে। এবং আমরা যেটি দেখেছি যে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে শুরু করে এখানে এরশাদনগর পর্যন্ত যে এরিয়াটি রয়েছে সেখানে ড্রেনের বিভিন্ন ঢাকনা খুলে সেখানে কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছিল ফায়ার সার্ভিসের ডুবুরিরা। সাথে সাথে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের একটি টিমও সেখানে ছিল, তারা উদ্ধার কাজ একযোগে কাজ করেছেন। এবং আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিখোঁজ যে নারী রয়েছেন তাসনিম সিদ্দিকী, তার একজোড়া জুতা পাওয়া গেছে ঘটনাস্থলের পাশ থেকেই, কিন্তু সেই নারীর সন্ধান এখনো পায়নি। এবং আমি কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিনি আছেন শাহিন আলম, তিনি বলছেন যে এই সড়কের পাশে যে ড্রেন সেখানে তাদের কাজ আপাতত শেষ হয়েছে। এখন তারা যে পানি পড়ার যে স্থান, যে বিলগুলো রয়েছে বা যে নালাগুলো রয়েছে সেখানে ধুবুরি নামিয়ে তারা দেখছেন সেখানে এই নারীর মৃতদেহ বা তার সন্ধান পাওয়া যায় কিন্তু সেই চেষ্টা তাদের রয়েছে বলে ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে। এবং তিনি বলছেন যে পানির স্রোত থাকায় দীর্ঘ সময় লাগছে সেই উদ্ধার অভিযান এবং এখানে তাদের বৈরী আবহাওয়া রয়েছে, কিছুক্ষণ পরপর কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে উদ্ধার অভিযান কিছুটা বিলম্ব হচ্ছে বলে তিনি বলছেন। একই সঙ্গে স্থানীয়দের মধ্যেও কিন্তু খুব দেখা গিয়েছে, তারা বলছেন যে এই যে ম্যানহোল খোলা ছিল সেটি বারবার এখানে সিটি কর্পোরেশন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলার পরেও কিন্তু তারা নজর দেয়নি, ফলে এই দুর্ঘটনা ঘটছে। তারা বলছেন যে উদাসীনতার কারণে গাফিলতির কারণে এখনো নিখোঁজ নারীকে পাওয়া যায়নি। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। এবছরের ফেব্রুয়ারিতে বিয়াম ফাউন্ডেশনে 2 জন নিহত হওয়ার কারণ এসি বিস্ফোরণ নয়, অকটেন ঢেলে অগ্নিসংযোগ বলে জানিয়েছে পিবিআই। সকালে রাজধানীর কল্যাণপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানায় বাহিনীটি। পিবিআই জানিয়েছে বিয়াম ফাউন্ডেশনে ওই অগ্নিকাণ্ডের সময় অফিস সহায়ক আব্দুল মালিক ও গাড়ি চালক মোহাম্মদ ফারুক মারা যান। ওই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মূলত ফাউন্ডেশনটির কোটি কোটি টাকার হিসাবের গড়মিল ঢাকতে আগুন দেওয়ার পরিকল্পনা হয়। গ্রেপ্তারকৃতদের পাশাপাশি নিহত 2 জনও একই চক্রের সদস্য ছিলেন। এছাড়াও চক্রের সাথে জড়িত ছিলেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও সহযোগী আশরাফুল ইসলাম। সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের সূত্র ধরে এই ঘটনার প্রাথমিক তদন্ত করা হয় বলে সংবাদ সম্মেলনে জানায় পিবিআই। যে রুমে বিস্ফোরণ হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, সেই রুমে একটি কিচেন রুম আছে, সেই রুমটি একেবারে আনটাস্ট অবস্থায় ছিল, সুতরাং অক্ষত অবস্থায় ছিল। সুতরাং ওই 2 জন লোক ওই সময়ে এই রুমের মধ্যে না থাকলে ওই ধরনের ইনজুরি হওয়ার কথা না। আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে ওই 2 জন এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। টানা বৃষ্টির কারণে আজও দেশের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের ইদ্রাকপুর, কাকরাবুনিয়া সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে রাঙ্গাবালির অন্তত 10টি গ্রামে পানি ঢুকেছে। নতুন করে ভাঙন দেখা দিয়েছে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও সৈকতে প্রবেশের সড়কেও। এদিকে টানা বৃষ্টির কারণে সকাল থেকে লক্ষ্মীপুর পৌরসভা সহ উপকূলীয় এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। চট্টগ্রামের কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে, ফলে চরম দুর্ভোগে পড়েন স্কুল, কলেজে অফিসগামী লোকজন। জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, দুর্ভোগ থেকে মুক্তি পেতে কাজ চলছে। জোয়ারের পানিতে আমাকে ঘর বাড়ি তলাইয়ে লয়ে গেছে, মানে আমরা রাঁধতে পারতেছি না। আমাকে মনে করেছিলাম কাজ করছে, পানি আমাদের এই যে দীর্ঘদিনের একটা সমস্যা, এটা হয়তো দূরীভূত হয়েছে, কিন্তু আসলে না, আমরা এখনো এইখান থেকে মুক্তি পেতে পারি নাই। যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 খালটা করছি, আরো 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। দেশের বিভিন্ন জেলায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চট্টগ্রামে আজ বৃষ্টিপাত কেমন হচ্ছে এবং জলাবদ্ধতা কোন কোন জায়গায় বেশি আছে, এটি নিরসনে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, চট্টগ্রামের যে আবহাওয়া রয়েছে সেই তথ্য অনুযায়ী গত 24 ঘন্টা 102 মিলিমিটার বৃষ্টি চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে।
এবং আপনি দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়। সেখানে আমরা দেখেছি সকালে এই চেয়ে ডাবল পরিমাণ পানি ছিল। আমরা দেখেছি সকালে এই সড়কটিতে আসলে কোনো রকমের যানবাহন থেকে শুরু করে লোক চলাচল একেবারে আসলে বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ এখানে হাঁটু ছাড়িয়ে একেবারে কোমর সমান পানিতে পুরো সড়কটি ডুবে গিয়েছিল। পাশাপাশি নগরের যে বদদারা রয়েছে, মুরাদপুর 2 নম্বর গেট, আগ্রাবাদ সহ নানা সড়ক আমরা দেখেছিলাম আসলে কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছিল। তো আমরা দেখছি এখন থেকে 1-1.5 ঘন্টা পর্যন্ত বৃষ্টি নেই, এবং সে কারণে দেখছি যে আসলে যে পানিটা এখানে জমেছিল সেটি ক্রমশ এখন নিচের দিকে, এবং যদি আরও ঘন্টা 2 বৃষ্টি না হয় তাহলে নগরীর যেখানে বৃষ্টি জলজট তৈরি হয়েছিল সেই জলজটগুলো থেকে পানি নেমে যাবে বলে সবাই ধারণা করছে। আপনি জানেন যে আসলে আজকে সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গার আশপাশে যে সমস্ত নালা নর্দমাগুলো রয়েছে সেগুলো তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন, এবং দেখা গেছে যে এই সমস্ত নালার মাঝখানে যাদের বাড়িঘর রয়েছে তারা আসলে তাদের স্ব অংশে দেয়াল তুলে দিয়েছে, এবং সেই কারণে দেখা যাচ্ছে পানি কোনোভাবেই যেতে পারছে না, এবং যে কারণে পানি ফুলে ফেঁপে সেটি আসলে মূল সড়কে প্রবেশ করছে। পাশাপাশি যদি সে সময় জোয়ার থাকে তাহলে তো কোনো কথাই নেই, পানি আমরা দেখছি কোমর ছাড়িয়ে কোনো জায়গায় বুক সমান পানি পর্যন্ত হয়েছে। তো আজকে গতকালকে রাত থেকে যে থেমে থেমে বৃষ্টি সেটি আমবাগান আবহাওয়া অফিস যেটি বলেছে সেটি হচ্ছে 102 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছেন তারা, এবং আজকে সারাদিন এরকম বৃষ্টি আরও হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন, এবং যদি এই ধারাটি অব্যাহত থাকে তাহলে মানুষের যে দুর্ভোগ সেটি চরম পর্যায়ে পৌঁছবে বলে সবাই মনে করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেটি বলছেন সেটি হচ্ছে যে সমস্ত প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলো যাতে খুব দ্রুত শেষ হয় সেই বিষয়টিকে তারা আসলে কাজ করছেন, কিন্তু মানুষের অসচেতনতা অর্থাৎ একেবারে নির্লিপ্তভাবে তারা যে নালা নর্দমায় ময়লাগুলো ফেলছেন সেগুলোর কারণে যে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে, সেই কারণে ইচ্ছা থাকলেও আসলে খুব দ্রুত আসলে জলাবদ্ধতা থেকে কাউকে দিতে পারছেন না। তবে তিনি বলছেন তার আন্তরিকতার শেষ নেই, এবং এক্ষেত্রে সবার সহযোগিতা দিন কামনা করেছেন। এ হচ্ছে চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে আমার কাছে জলাবদ্ধতা নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে বৃষ্টিতে জলাবদ্ধতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। দেশের ইতিহাসে প্রথমবার 1 বছরে $4 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। 2024-25 অর্থ বছরে এ ঋণ শোধ করা হয়। আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে $408.69 কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে 21% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির দেয়া প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। পরিশোধ করা অর্থের মধ্যে আসল পরিশোধ হয়েছে $259.51 কোটি এবং $149.18 কোটি ব্যয় হয়েছে সুদ পরিশোধ। এদিকে গত অর্থ বছরে মোট $8.59 বিলিয়ন বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। আর ঋণ প্রতিশ্রুতি ছিল $8.32 বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় 22% কম। বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় অর্থনীতিতে চাপ বাড়ছে জানিয়েছে ইআরডি। সরকারের নানা পদক্ষেপের কারণে দেশে বৈধ পথে প্রবাসী আয় বাড়ছে। এরই ধারাবাহিকতায় জুলাইয়ে প্রথম 26 দিনে প্রায় $2 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরে একই সময়ের তুলনায় 24% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $193.30 কোটি। গত বছর একই সময়ে রেমিটেন্স এসেছিল $155.90 কোটি। 2024-25 অর্থ বছরে বৈধ পথে বা ব্যাংকের মাধ্যমে $3,004 কোটি দেশে পাঠান প্রবাসীরা। দেশের ইতিহাসে আগে কোনো অর্থ বছরে এত বেশি রেমিটেন্স আসেনি। আর 2023-24 অর্থ বছরে প্রবাসী আয় ছিল $23.74 বিলিয়ন। ব্যবসায়ীদের সাথে 2 দফা বৈঠক করেও ভোজ্য তেলের দাম কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। রোববার ব্যবসায়ীদের আপত্তির মুখে দাম কমানো নিয়ে আলোচনায় সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের এফওবি মূল্য কমায় দেশেও দাম কমানোর সুপারিশ করে সরকার, কিন্তু ব্যবসায়ীদের দাবি আমদানি করা সয়াবিন তেলের যে উৎপাদন মূল্য সরকার হিসাব করেছে সেখানে ভ্যাটের হিসাব না করায় দাম ঠিকভাবে আমলে নেওয়া হয়নি, যে কারণে হিসাব ভুল হয়েছে। 15 এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন ও পাম অয়েলের দাম নির্ধারণ করে। সে সময় 1 লিটার বোতলজাত সয়াবিন তেল $189 ও 1 লিটার খোলা সয়াবিন $169 নির্ধারণ করা হয়। এরপর আর মূল্য সমন্বয় করা হয়নি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মার্কেটে বন্দুকধারীর এলো পাতারি গুলিতে অন্তত 5 জন নিহত হয়েছে। পরে আত্মহত্যা করে ওই হামলাকারী।
সোমবার ব্যাংককের একটি সবজি বাজারে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জনই ওই বাজারের নিরাপত্তারক্ষী। হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতের সাথে বন্দুকধারীর হামলার যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের গোলাগুলির ঘটনা অস্বাভাবিক কিছু নয়, কারণ বন্দুক নিয়ন্ত্রণে কঠোর নীতি না থাকায় দেশটিতে সহজেই আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।